আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১ রাত। সংস্কারের জন্য যে ৬টি কমিশন গঠিত হয়েছিল তারা এখনও কাজ করতে পারেনি এবং এরই মধ্যে সরকারের একটি উপলব্ধি হয়েছে যে সংস্কার কার্যক্রম শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রয়োজন এবং সেই হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ সংলাপে বসতে যাচ্ছে শনিবার থেকে। সংস্কার কাজগুলো আসলে কেমনভাবে চলবে, কোথায় কোথায় সংস্কার প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বসার প্রয়োজনীয়তা অনুভব করলো সেখানেও বা কোন ধরনের ঘাটতি রয়েছে বা এই বসার মধ্য দিয়ে কতটুকু গুরুত্ব পাবে সংস্কার এবং নির্বাচনের প্রশ্নটিও সেসব বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং রয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম। আমি নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আমি সরাসরি প্রশ্ন করতে চাই যে সংলাপ শুরু হতে যাচ্ছে শনিবার থেকে এবং একটা ঘাটতি বা শূন্যতা এক ধরনের আমরা সংস্কার এবং সংলাপ এই দুটোর মধ্য দিয়ে লক্ষ্য করছিলাম এবং বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই জায়গা থেকে আপনারা কতটুকু আশাবাদী নির্বাচনের বিষয়ে, যেটি রোডম্যাপের বারবার দাবি করছেন আপনারা? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, প্রায় ২ মাস হয়ে গেল, ২ মাসই বলা চলে। তো ২ মাসে আমরা যেভাবে আশা করেছিলাম, দেশ যতটা খুশি হয়েছিল, সমগ্র বাংলাদেশ হেসে উঠেছিল এই ৫ তারিখে এমন একটা ঘটনায়, আমরা বলতেই পারি নির্দ্বিধায় যে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। সেই জায়গায় যতটা আমাদের কাজটা তড়িৎ গতিতে এগোনোর কথা, আমরা কিন্তু বাস্তব ক্ষেত্রে ওরকম দেখছি না। আমরা দিনকে দিন কিছুটা বলতে পারেন যে হতাশার মধ্যেই পড়ে যাচ্ছি, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে যারা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কিন্তু নিরঙ্কুশভাবে মন থেকে চাওয়াতেই তারা আসছে, আমরা অস্বীকার করি না। আমাদের একটা সরকারের প্রয়োজন ছিল ওই মুহূর্তে ভীষণভাবে, এবং তড়িঘড়ি করে যেটা হয়েছে আমরা বলেছি যে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যত দিন যাচ্ছে ওনাদেরও যে এই যে ক্লিয়ার কাট কথা না বলা, বিশেষ করে নির্বাচনটাকে ঘিরে, আপনার সময় যেভাবেই নেন একটা অ্যাপ্রক্সিমেট হিসাব দিয়ে, কিন্তু আমরা ছোটোবেলা থেকেই দেখতাম, আমরা অঙ্ক করতাম কিভাবে মনে করি দিয়ে অঙ্ক করে কিন্তু শেষে মিলে যেত। আমরা যদি মনে করি দিয়েও ধরতাম যে আমরা আগামী টার্গেট আমাদের ৬ মাস, ৯ মাস, ১ বছর, আচ্ছা 1 বছর হলো না, 9 মাসে হলো না, আমরা আরেকটু বাড়ালাম, কিংবা আমাদের 9 মাসের আগে বা 1 বছরের আগে হয়ে গেছে, আমরা একটু কমালাম। এটা তো আমরাই, এটা আলোচনার মধ্যে অনেক কিছু হয়, আলোচনা ছাড়া কিছু হয় না। কিন্তু তাদের মধ্যে এক ধরনের নির্লিপ্ততা আমরা দেখছি, যে নির্লিপ্ততা থেকে আমরা হঠাৎ করে দেখলাম যে সেনা প্রধান ঘোষণা দিয়ে ফেললেন যে উনি 18 মাসের কথা বললেন, আশা করেছেন যে আশা করেছেন, উনি বললেন যেটা উনি কিন্তু উনি যে জায়গায় উনি থাকেন ওই জায়গায় থেকে কিন্তু কোটার ভেতর থেকে বলার কথা না, কিন্তু তারপরে উনি বলে ফেললেন। তো আমরা ধরেই নিলাম এটা কিছুটা পজিটিভ, যদিও আমরা নিজেরাই সন্দিহান যে আমরা আসলে কার আন্ডারে আছি, কার কথা বলার মধ্যে আছি। তো যাই হোক, আপনার অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন করলেন। কমিশনে শুনলাম পরস্পরায়, কারণ সব কথাই তো চেপে থাকে না, যে যাদেরকে নেওয়া হয়েছে তাদের সঙ্গে আলোচনা করা হয় নাই। তো এটা এক ধরনের খারাপ লাগা, কারণ অনেকের হয়তো ইন্টারেস্ট নাই, অনেকে বেশি ইন্টারেস্ট নিয়ে বসে আছেন। তো আবার দেওয়ার পরে দেখলাম যে আবার 2-1 জন চেঞ্জও হয়ে গেল, সেটাও নাকি আলোচনার মধ্যে ছিল না। তো এই জিনিসগুলো, আমি একজনকে সম্মান নাই করতে পারি, কিন্তু অপমান করার রাইটস আমার নাই, এটাও আমাদের কাছে খারাপ লাগলো। এখন মনে করেন যে এই সংলাপটা কমিশন গঠনের সময় কিন্তু বোঝা দরকার ছিল দেশ চালাবে রাজনীতিবিদরা, রাজনীতিবিদদের সাথে সব কিছু নিয়ে কথা বলা একান্তই জরুরি। কারণ আপনি তো বেশি দিন থাকবেন না, এই টাইমটুকের মধ্যে আপনি তো নিরঙ্কুশ না, কারণ জনগণ আপনাকে নিরঙ্কুশ প্রমাণ করতে পারেনি। জনগণের হয়তো একটা ম্যান্ডেট ছিল, কিন্তু নিরঙ্কুশ প্রমাণ করার জন্য ভোটের দরকার, কিংবা আপনার যদি ওই ভোটও না হয়, হা ভোট না ভোটটার দরকার হয় জনগণের ম্যান্ডেট নিতে গেলে। তো জনগণের ম্যান্ডেট কিন্তু চাক্ষুষে দেখা যায় না। সো এই যে রাজনীতিবিদদেরকে কিছুটা আমি বলবো, রাজনীতিবিদরা এম্বারাস হচ্ছে, তারা বিব্রত বোধ করছে, কিংবা জনগণও বিব্রত বোধ করছে। আমি জানি না
যে অন্তর্বর্তীকালীন সরকার বিব্রত হচ্ছেন কিনা কিংবা সচেতন হচ্ছেন কিনা, আমি বলবো যে তাদের আরো সচেতন হওয়া দরকার অন্ততপক্ষে রাজনীতিবিদদের নিয়ে, এবং তাদের মাইন্ডসেটটা, জাতির মাইন্ডসেট চেঞ্জ করার জন্য তারা কাজ করছেন। এই কথাটা তাদের সবসময় মনে রাখা উচিত যে এই মাইন্ডসেটটাও যদি কিছুটা অগ্রসর হতো তবুও কিন্তু আমরা ভাবতাম একটা কাজ হয়েছে। আমরা 2 মাসের মধ্যে আমরা দেখানোর মতো ওরকম কাজ আমরা খুঁজে পাই নাই। যেটি বলছেন যে রাজনৈতিক দলের মানসিকতা বোঝার প্রয়োজন ছিল, বোঝার ক্ষেত্রে ঘাটতি আসলে কোথায়, আমি এই প্রশ্ন রাখবো আপনার কাছে। আমি একটু তার আগে আসাদ কাইয়ুম আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনারা রাষ্ট্র সংস্কারের বিষয়ে নানান ধরনের প্রস্তাবনা নতুন নয়, আরও অনেক আগে থেকে দিয়ে আসছেন, আপনাদের সংগঠনের নামই রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে বা যে 6টি কমিশন গঠন হয়েছে, যদিও তারা এখনো পর্যন্ত কাজ করতে পারেনি, তারপরেও আপনার দৃষ্টিতে কি সংস্কারের কাজটি কি সঠিকভাবে উদ্যোগটা মানে সঠিক মতো নেওয়া হয়েছে কিনা? না দেখেন, আমরা একদম এটা আমাদের তো ধরেন আগে থেকেই রাষ্ট্র সংস্কারের জন্য কতগুলো জায়গাকে আমরা খুব সুনির্দিষ্টভাবে আগে থেকে বলে আসতেছিলাম। এই আন্দোলনের অনেক আগে থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন তার রাজনৈতিক জায়গাটা ঠিক করেছিল এরকম যে বাংলাদেশের এখনকার যে বিদ্যমান সংকট এগুলি ঠিক করতে হলে রাষ্ট্রটার এক ধরনের সংস্কার করতে হবে, এবং সেইটার জন্যই প্রধানত সংবিধানের সংস্কার করতে হবে। এবং সংবিধানের মধ্যে আমরা 7টা জায়গাকে একদম নির্দিষ্ট করে বলেছিলাম যে নির্বাচন ব্যবস্থার এখানে সংস্কার করতে হবে, সংসদ যেভাবে চলে এটা আসলে সংসদ হয় না, এটা একজনের ইচ্ছা পূরণের একটা প্রতিষ্ঠান, এটাকে সংস্কার করতে হবে। এই আইন যেগুলি তৈরি করা হয় এটা আসলে বিচার বিভাগের মাধ্যমে টেস্টেড হয়, কিন্তু বিচার বিভাগ নিজে স্বাধীন না, সেই জন্য এটা টেস্টেড হয় না। তাহলে বিচার বিভাগকে আসলে সংস্কার করতে হবে। এই বিচার বিভাগের রায় কিংবা সিদ্ধান্তগুলি কার্যকর হয় হচ্ছে পুলিশ এবং প্রশাসনের মাধ্যমে, সেইটা হচ্ছে অসম্ভব ত্রুটিপূর্ণ এবং এটা আমরা দেখেছি প্রমাণিত এখন। তাহলে পুলিশ এবং প্রশাসনের আমরা একটা সংস্কার চেয়েছিলাম। আর এগুলির পেছনে যেটা কাজ করে যে লুটপাট এবং দমনটা প্রয়োজন হচ্ছে লুটপাটটা করার জন্য। তাহলে অর্থনৈতিকভাবে যে আসলে আইনগুলি যেরকম যেটা দিয়ে ধরেন আইনিভাবে লুটপাটটা হয় সেইটার এক ধরনের সংস্কারের কথা আমরা বলেছিলাম অর্থনৈতিক খাত। আর জনগণের যে অধিকার, আরেকটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল যেটা ওনারা এখনো পর্যন্ত কমিশনের মধ্যে আনে নাই, আমাদের একটা দাবি ছিল স্থানীয় সরকারটাকে আসলে স্থানীয় সরকার বানাতে হবে। তা তো কমিশনার গঠন করবে না, এটা তাদের যদি এখনো পর্যন্ত করে নাই, আমি বলছি যে তার মানে আপনি প্রায়োরিটির মধ্যে এটা নাই। আচ্ছা, আরেকটু হচ্ছে আসলে মানুষের মৌলিক অধিকারকে আপনি আসলে কতটা সুরক্ষা দেবেন, এটা হচ্ছে আরেকটা জায়গা। আমাদের এখানে মৌলিক অধিকার বলে একটা ধারণা আছে, কিন্তু এগুলি মৌলিক অধিকার না, এগুলি সবই হচ্ছে বিভিন্ন সবই হচ্ছে শব্দ, এগুলি হচ্ছে অন্যান্য আইনের অধীন। সো আমরা এই 7টা জায়গাকে বলছিলাম যে এগুলিকে আসলে প্রায়োরিটি বেস এইটা ঠিক করতে হবে, এইটা ঠিক করলে বাকিগুলিকে ঠিক করা অনেক সহজ হবে। আমরা যেটা দেখলাম আমাদের একেবারে এই সরকার বসার পরে প্রথম দিকে আমরা ধরেন তাদের কাছে কতগুলো প্রস্তাবনা দিয়েছি। আমরা প্রস্তাব দিয়ে বলেছি যে আপনাদের 3 ধরনের কাজের কথা আমরা বলছি। আমরা বলছি আপনাদের একটা জরুরি কাজ আছে, জরুরি ভিত্তিতে নিরাপত্তা, এখানকার দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, বৈঠক হয়েছে আমাদের সাথে প্রথম যে বৈঠকটা, সেই বৈঠকে আমরা সুনির্দিষ্ট করে তাদের কাছে আমরা বলেছি যে আপনাদের এখানকার দ্রব্যমূল্য এবং নিরাপত্তা এইটা হচ্ছে আপনাদের জরুরি প্রয়োজন, মানে এটা জরুরি ভিত্তিতে সমাধান করতে। আপনাদের প্রধান কাজ হচ্ছে সংবিধানের সংস্কার করা, এবং এগুলির জন্য কমিশন ওনারা করেছে। আমাদের বাসাটা ছিল 12টা জায়গায় টাস্ক ফোর্স করা। আমরা বলছিলাম বিশেষজ্ঞদের মতামত নেন একদিক থেকে, আর সময় ক্ষেপণ না করার জন্যে আপনি অন্যদিকে এখানকার রাজনৈতিক দলের বাইরে যে সমস্ত প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধর্ম, শ্রেণী, পেশা, যত রকমের সংগঠন এখানে আছে, তাদের সাথে আসলে আপনারা কথা বলা শুরু করেন, এবং ওইখান থেকে আপনারা একটা কমন মিনিমাম পাবেন, ঐক্যের জায়গা পাবেন। আপনার বিশেষজ্ঞরা যেটা পরামর্শ দেবে, রাজনৈতিক দলগুলি যে পরামর্শ দেবে, শ্রেণী পেশার সংগঠন যেগুলি পরামর্শ দেবে, সেইখান থেকে আপনার একটা কমন মিনিমাম ইউনিটির জায়গা পাবেন, যেটা সবাই চাইবে, যত কমই হোক সেটা, সেই কমন মিনিমামটাকে আপনি এখন আপনি সংস্কারের রূপরেখা হিসেবে নেন, এইটাকে কিভাবে বাস্তবায়ন করবেন তার জন্য সবার মতামত নেন। তাইলে সেটা কি করা হয়েছে? আমরা সেটা বলছি, কিন্তু এখন পর্যন্ত আপনি দেখেন যে 6টা কমিশন হয়েছে, সেই কমিশন আজকে পর্যন্ত কাজ করা শুরু করতে পারে নাই। কমিশন বাকি সদস্য কারা হবে সেটা ঠিক করতে পারে না। আর জনগণের সাথে তারা আসলে এইটা নিয়ে আলাপ আলোচনা করার ওনাদের যেটা আসলে পরিকল্পনা, আমরা শুনলাম যে আগে কমিশনগুলি রিপোর্ট দেবে, 3 মাস পরে সেই রিপোর্ট তারা পাওয়ার পরে
সেই রিপোর্ট নিয়ে আবার সমস্ত রাজনৈতিক দলের সাথে বসবে, তারপরে জনগণের বিভিন্ন অংশের সাথে তাদের বসতে হবে। তার মানে এটা হচ্ছে যে 18 মাসের যে সময়সীমা আমরা যেভাবে বলছিলাম, যদি ধরি যে আসলে সেনা প্রধান যেটা বলছে সেটা যদি সবাই ধরেন মেনেও নেয় বা মনে করে যে আচ্ছা ঠিক আছে এটা হইতে পারে, বা আরেকটু সময়ও যদি লাগে, তাহলে যেই পথে চলছে এই রকম সময় ক্ষেপণ করে এই সময়ের মধ্যে তারা পারবে না। তাদেরকে পারতে হলে এটা আসলে বিজনেস মিন করতে হবে। আপনি বিশেষজ্ঞ করছেন, তারা তাদের মতামত দেবে, জনগণের মতামত দিতে আপনার সমস্যা কি? বসে থাকার কি দরকার আছে? আমরা এটা বুঝতে পারি না। সো আমরা মনে করি যে আসলে সরকারের মানুষের যে আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষার যে তীব্রতা, সেইটার প্রতি তাদের সম্মান দেখানো দরকার, এবং সেই সম্মান দেখিয়ে তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কর্মকৌশলটা ঠিক করে নামা দরকার। আমরা আগামী পরশুদিন তাদের সাথে যে বৈঠক, সেখানেও নিশ্চয়ই আমরা এই জায়গাগুলিকে আবারও এমফাসাইজ করার চেষ্টা করব। চৌধুরী মনি, আপনি বলছিলেন যে রাজনীতিবিদদের সঙ্গে অথবা রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে যেভাবে ট্রিট করার কথা বা যে গুরুত্বের সঙ্গে তাদের সাথে বসার কথা, সেখানে একটা সমন্বয়হীনতা রয়েছে, বা আমরা ধরে নিতে পারি একটা ঘাটতির জায়গা রয়েছে। সেই ঘাটতির জায়গাটি কেমন এবং কি কারণ? দেখেন, কেন জানি মনে হয় বাংলাদেশের বুদ্ধিজীবীরা রাজনীতিবিদদেরকে শত্রু মনে করে। এখন যারা আছেন তারা বুদ্ধিজীবী প্রায় সবাই, তারা কেন জানি, নইলে আপনি দেখেন একাংশ তো শত্রু মনে করে, যেহেতু গত কয়েক দশক ধরে যা দেখছে, এটা তো সত্য কথা নাকি? আমি এটা, হ্যাঁ আপনার কথা ঠিক। আমি আপনাকে এটার প্রমাণটা দেই। 1 তারিখে 1 অক্টোবর থেকে এই আপনার কমিশনের কাজ করার কথা একদম হাতে কলমে, তারা 2 তারিখে ঘোষণা দিলেন। যখন প্রশ্ন আসলো যে কাজ তো শুরু হলো না, তখন ঘোষণা দিলেন রাজনীতিবিদদের সাথে বসতে হবে। এটা তো যেই দিন ঘোষণা দিয়েছিলেন সেই দিনই রাজনীতিবিদদের সাথে বসার জন্য টাইম ফ্রেমটা বেঁধে দিবে, এবং এই কাজগুলো করার জন্য কিছু বিশেষজ্ঞই থাকবে। ধরেন যারা উপদেষ্টা আছেন তারা তো দেশ নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে। এর বাইরেও একটা থাকবে যে তারা এই কখন কোনটা হচ্ছে, সংস্কারও চলবে, দেশটাও এগিয়ে চলবে, রাজনীতিও চলবে, ইলেকশনটাও চলবে, সবগুলা। ভোটার লিস্ট সংস্কারের সাথে ভোটার লিস্টের তো কোনো সম্পর্ক নাই। হালনাগাদ ভোটার লিস্ট করতে আবার আদমশুমারির একটা প্রয়োজন আছে। সেটা করতে, যেমন ধরেন যে সরকার ছিল সেই মাফিয়া সরকার কিন্তু আদমশুমারি খুব ভুলভাল করেছে ইচ্ছা করে, কারণ মধ্যমায়ন দেশ বানানোর জন্য তাকে নাগরিক কমাতে হবে, সে কমিয়েছে, গোজামিল দিয়েছে। তো সেটা যদি করতে হয় তাহলে আপনাকে এখন থেকে কাজটা শুরু করা, কিংবা একটা অভিষেক টাইম কতদিন থাকে? 5 দিন, 10 দিন। আর যে দেশের মানে হ্যান্ড টু মাউথ আলা একটা দেশ, সেই দেশের অভিষেকের কোনো সময় নাই। মানে আপনি মানে ধরার সঙ্গে সঙ্গে আপনার কাজে নামতে হবে। সেইখানে আদমশুমারি হলেও আপনার 3-4 মাসে আদমশুমারিটা হয়ে যাবে। সংস্কারের যে মানুষগুলো তারা আদমশুমারি করবে না। এখন সংস্কার করার পরে যদি আপনি আদমশুমারিতে আসেন, সেটার জন্য কিন্তু রাজনীতিবিদদের সঙ্গে কথা বলতে তারা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট, হোক বড় দল হোক ছোট দল, প্রত্যেকে এটা কিন্তু মেধা দিয়ে কাজ করবে, তাই না? তারা বললে একটা জিনিস কিন্তু ক্লিয়ার কাট একটা হিসাব চলে আসে। কিন্তু কেন ওনারা হাতে রেখে এরকম সময় ক্ষেপণ করছেন আমার মাথায় ঢোকে না। কারণ যদি ওনারা সত্যি লম্বা মানে সংস্কারের কথা বলেন, তবুও তো সংস্কার শুরু করতে হবে। এখানে শুরু করার বিকল্প কিছু হতে পারে না। 60টা দিন খুব কম হলেও 60 দিন মানে 2 মাস কিন্তু একদম কম না। অবশ্যই অনেক, কারণ তার নামটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। মানে 2টা সরকারের মধ্যখানে একটা অন্তর্স্থানীয়, বা আমরা কেয়ারটেকার বলি, যাই বলি, কেয়ারটেকার সরকারের সময় কতদিন ধরা বাঁধা ছিল? 3 মাস। 3 মাসের মধ্যে কিন্তু বিগত দিনে নির্বাচন দিয়ে কিন্তু সরকার পরিবর্তন করে ক্ষমতা দিয়ে চলে গেছে। আমি যদি ওই হিসাবটা করি 3 মাসে 2 মাস এখন চলে গেল। হ্যাঁ, গতানুগতিক কেয়ারটেকার গভর্নমেন্ট নয়, এটি না, আমি এই জন্যই বলছি যে 2 মাস চলে গেল, আমরা কোনো কাজ দেখি না। 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর হতে পারে। আপনাকে তো বলতে হবে যে আমার এই কাজগুলো করার জন্য বিশেষজ্ঞ মহলই বলুক। আবার এই একটা কাজের জন্য আরেকটা কাজ থেমে থাকবে তা না। আমি কিন্তু 3 বেলা ভাতও খাচ্ছি, আবার আপনার সঙ্গে টক শো করছি, আবার বাসায় গিয়ে আমি রান্নাও করব, আবার আমি পড়ালেখাও করব, আবার আমি রাজনীতির কাজও করব। আমার কিন্তু কোনোটার জন্য বসে থাকলে সেখানে আমি পিছিয়ে পড়ব, ঠকে যাব। সেটার জন্য কোনোটা বসে থাকে না। সেই কথাগুলোই আমরা, রাষ্ট্রটা কি একটা পরিবারের মতো, একটা বড় পরিবার।
আর যে মানুষটা পরিবারের খুব ভালোভাবে কাজ করতে পারে সে রাষ্ট্রের জন্য কাজ করতে পারে। আমরা ইন্ডিয়াতে দেখেছিলাম না, রাবড়ি দেবীর কথা তো নিশ্চয়ই আমাদের মনে আছে, তাকে দিয়ে যে রাষ্ট্রের কোনো কাজ হবে এটা কিন্তু কেউ ভাবে নাই। তো সেই হিসাবটা যদি আমরা অন্তর্বর্তী, বরং তার হাজবেন্ডের চেয়ে ভালো কাজ হয়েছে, তো অন্তর্বর্তীকালীন সরকারটাও এমন, তাদের দিয়ে ভালো কাজ হবে না এটা ঠিক না, তাদের ইচ্ছার উপর এবং তাদের সাথে রাজনীতিবিদদের সম্পৃক্ততার উপর ডিপেন্ড করে। কারণ একজন যদি ধরেন, আমাদের দেশে কি হতো, আমলাতন্ত্রের একটা জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য সবসময় ছিল, এখনো আছে, যদি এটা সংস্কার না হয় ভবিষ্যতেও থাকবে। তারা কি, তাদের সঙ্গে আপনার রাজনীতিবিদদের একটা দূরত্ব এরকম, তারা সবসময়, তারা 35 বছরের চেয়ারে বসে আর রাজনীতিবিদরা 5 বছরের চেয়ারে বসে, তাদের ভুলভাল একটা বোঝানো হতো, বা যে আসল জায়গাটা ওই জায়গাটায় তাদেরকে দেখানোই হতো না, বোঝানোই হতো না। তো এই জায়গাটা সংস্কার যারা নিয়ে কাজ করছেন তাদের সঙ্গেও যদি রাজনীতিবিদদের অবস্থাটা এমন হয়, তাহলে দেশের জন্য কিন্তু ভয়াবহ ছাড়া ভালো কিছু ডিপেন্ড করছে না, আমি এটাই মনে করি। হাসনাত কাইব, আপনি কি নিরুফা চৌধুরী মনির সঙ্গে একমত? আর যদি একমত হয়ে থাকেন তাহলে কেন সন্দেহ জাগছে মানুষের মধ্যে? আমি এখনো পর্যন্ত পুরোটা ধরেন মানে আপার মতো এতটা হতাশ না। আমি মনে করি এই সরকারের উপর এক ধরনের চাপ আছে, একটা অস্বাভাবিক সরকার এটা। তার কাছে প্রত্যাশা হচ্ছে কমপক্ষে 3 ধরনের, মানে একটা তত্ত্বাবধায়ক সরকারের একটা স্পেসিফিক কাজ ছিল যে সে একটা নির্বাচন করবে এবং এই গভর্নমেন্টে যেরকম আছে তাই থাকবে, আইন কানুন যা আছে তাই থাকবে। কেবলমাত্র আসলে সরকার ক্ষমতায় থাকলে ক্ষমতায় থেকে যেভাবে প্রভাবিত করে নির্বাচনটাকে সেটা তারা করবে না, সে একটা ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করবে। এটা একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার মধ্যে অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার ছিল, তার গভর্নমেন্টের স্টাফটা ওরকম একটা মেন্টাল সেট আপ নিয়ে থাকতেন। ওনারাও কারা হবেন এটা প্রায় নির্ধারিত ছিলেন, তাদেরও নিজেদের মধ্যে এক ধরনের হোমওয়ার্ক করার একটা সুযোগ ছিল। এই সরকার হচ্ছে একদম অপ্রত্যাশিত সরকার, মানে যারা দায়িত্বে এসেছেন তারা নিজেরা জানতেন না যে এরকম একটা দায়িত্বে তারা আসবেন। আসার আগের দিন পর্যন্ত এই ফোনটা 5 তারিখে পাওয়ার আগে আমার মনে হয় না যে আসলে, আমি স্বাভাবিকভাবে যেটা ভাবতে চাই যে ওনার কোনো ধরনের জানা ছিল না। তো 8 তারিখে তারা আসলে ক্ষমতা নিয়েছেন। তাদের কাছে আমরা বলছি যে 3 রকমের চাপ। প্রথমত আমরা বলছি যে আমাদের ধরেন অর্থনৈতিকভাবে সরকার, আগের সরকার এমনিতেই একটা মানে ক্রাইসিসের দিকে যাচ্ছিল, তাকে আমরা চাচ্ছি যে তুমি অর্থনৈতিক জায়গাটা অন্তত শ্বাস ফেলার মতো থাকবে। নিরাপত্তা কিংবা নিরাপত্তার একটা ধরেন একটা অভ্যুত্থানের পরে নিরাপত্তা পরিস্থিতিটা স্বাভাবিকভাবে ভেঙে পড়ে, তার মধ্যে তার হাতে যাদের দিয়ে আসলে এখানে নিরাপত্তা রাখা হয় সে পুলিশ বাহিনী, সে পুলিশ বাহিনীটা ভেঙে পড়েছে, কিন্তু তার নিরাপত্তা তো দিতে হবে সরকার হিসাবে, তাহলে তার কাছে একটা নিরাপত্তা আমাদের প্রত্যাশা। আমলাতন্ত্র, যে আমলাতন্ত্রটা ছিল সেটাই আছে হুবহু, তার কোনো বদল হচ্ছে না। তার মানে আমরা কিন্তু জানি যে এই সরকারের আমলাতন্ত্র যেটা ছিল এটা অসম্ভব রকমের দলীয় চাটুকারদের দিয়ে আসলে এটা পরিপূর্ণ ছিল, এটা কেউ যোগ্যতার ভিত্তিতে আসে নাই। তো সেই রকমের একটা ধরেন অদক্ষ আমলাতন্ত্রকে দিয়ে আপনি এই রকমের একটা কাজ পরিচালনা করতে চাচ্ছেন, যেটা হচ্ছে আসলে একটা চেঞ্জ মেকিংয়ের কাজ করবে। এইগুলি হচ্ছে ধরেন নিয়মিত চালানোর ক্ষেত্রে সমস্যা। এর বাইরে আমাদের আরেকটা প্রত্যাশা হচ্ছে যে আসলে তারা এই যে ব্যবস্থাটা হয়েছে এটা যে এতটা ধসে পড়ছে, এইটাকে আসলে রিফর্ম করে এক ধরনের একটা নতুন ব্যবস্থা প্রায় চালু করতে হলে যেই ধরনের রিফর্মগুলি লাগবে সেগুলি যেন তারা করে। আমার নিজের ধারণা যে এগুলির একটা চাপ তাদের উপরে আছে এবং তাদের নিজেদের মধ্যে কোনো টিম ওয়ার্ক গড়ে উঠছে এটাও আমার কাছে মনে হয় না। তাদের এক একজন এক এক জায়গা থেকে আসছে, একটা রাজনৈতিক দল যখন সরকার গঠন করে প্রাথমিকভাবে যারা আসে তারা তো তাদের মধ্যে একটা আসলে দলের রাজনীতির বাইরে, সরকারের বাইরেও তাদের মধ্যে একটা টিম ওয়ার্ক থাকে, তো এদের নিজেদের কোনো টিম ওয়ার্ক আছে এটাও আমার মনে হয় না। সব মিলে আমি এই জন্য হতাশ হইতে চাই না, কিন্তু আমি আসলে যেটা দেখতে চাই মানুষ যাতে আসলে তাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমাদের ওকালতি আমরা যারা করি তাদের একটা ধরুন কমন ম্যাক্সিম আছে যে আপনার কেবল জাজমেন্ট করলে হবে না, মানে জাস্টিস করলে হয় না, আপনার ন্যায় বিচার কেবল করতে হয় না, ন্যায় বিচার যে হচ্ছে এটা আসলে দেখাইতে হয়। তাহলে তাদের যদি ধরেন আন্তরিকতা থাকেও আমাদের ইমপ্রেশন তৈরি হচ্ছে যে আসলে তারা আন্তরিক না, তাদের দক্ষতা থাকলেও আমাদের ইমপ্রেশন হচ্ছে আসলে তারা অদক্ষ। ওই আপনি যে কথাটা বললেন এই জায়গাগুলি সমাজের মধ্যে আমলাতন্ত্র, আমরা ডিসি নিয়োগকে কেন্দ্র করে হুলস্থুল দেখছি বেশ কিছুদিন ধরে, এবং নতুন যে রেকর্ডটি বেরিয়েছে সেটি আমি যদি স্পষ্ট করে বলি, ভারতের গোয়েন্দা সংস্থার মাধ্যমে 200 কোটি টাকা ব্যয় করা হয়েছে, এখানে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং সিনিয়র সচিব মোখলেসুর রহমান তিনি তার 2 জন যুগ্ম সচিব জিয়াউদ্দিন এবং আরেকজন আলী ইমাম বা এই টাইপের কিছু নাম। তো
তাদের দ্বারা ডিসি নিয়োগ করা হয়েছে, যদিও তিনি অস্বীকার করছেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ষড়যন্ত্র পাঠ তো বটেই, কিন্তু এইগুলো কি সরকার সিরিয়াসলি নেয়নি বা গোয়েন্দা ব্যর্থতা কি আমরা এখনো দেখছি? আমার কাছে তো মনে হয় যে এগুলি তো ধরেন অদক্ষতা যে আছে, অসমন্বয়হীনতা যে আছে, এটা তো স্পষ্ট। যদি ধরেন অভিযোগ সত্য হয় তাহলে তো এটা ভয়াবহ। অভিযোগ যদি সত্য না হয় তাহলে এই অভিযোগ ওঠার মতো এইরকম পরিস্থিতি থাকবে কেন? এই পরিস্থিতি থাকাটাও হচ্ছে একটা ব্যর্থতা। আপনাকে যাকে দিয়ে আপনার সরকার পরবর্তীতে মানে চালাইতে হবে, আপনি যাদের নেতৃত্বে এখানে সংস্কার করবেন তাদের সম্পর্কে যদি প্রথম থেকে ধারণা হয় যে উনি আসলে টাকা দিয়ে এসে আসলে এখানে নিয়োগ প্রাপ্ত হয়েছেন, তার প্রতি তো আপনি পিপলের কোনো রেসপেক্ট আশা করতে পারেন না। তাহলে পিপল যদি প্রশাসনের সাথে আসলে রেসপেক্টের জায়গায় না যায়, এই প্রশাসন আসলে কাজ করতে পারবে না। তার মানে হচ্ছে যে এখনো পর্যন্ত একটা ভয়াবহ নৈরাজ্যিক পরিস্থিতি রয়ে গেছে। আর এটাকে তারা কিভাবে মোকাবেলা করবে সেটার জন্যে তাদেরকে সবচেয়ে যারা সহায়তা করতে পারতো সেটা হচ্ছে, আমি মনিয়াপার সাথে এই জায়গাটা একমত যে বাংলাদেশের আমার ধারণা যারা আমরা আন্দোলনে ছিলাম তার সমস্ত রাজনৈতিক দল এই সরকার যাতে আসলে সফল হয়, সে যাতে কোনোভাবে ব্যর্থ না হয় এবং এই সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা যাতে তৈরি না হয়, তার জন্য আন্তরিকভাবে সমর্থন তো কিন্তু সবারই আছে, এবং ঈশ্বর বলি খোদা বলি সবার একটা প্রার্থনা আছে যে এই সরকার যেন ব্যর্থ না হয়, এটাকে তারা কাজে লাগাতে পারছে না। এটা হচ্ছে আমার কাছে মনে হয় অনেকের প্রশ্ন বা সন্দেহ দানা বাঁধছে কেন এটা হচ্ছে। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, প্রশাসনের যে বিশৃঙ্খলা এবং ভারতের যে ষড়যন্ত্র, সেই জায়গা থেকে আসলে সরকারও কাজ করার কোনো সুযোগ পাচ্ছে কিনা বা তারা প্রতিটি কাজে বাধাগ্রস্ত হচ্ছে কিনা? একটা ছোট্ট বিরতি পরে আপনার কাছ থেকে উত্তরটি নেব। আমরা ফিরছি একটা ছোট্ট বিরতি পরে, দর্শক খুব শীঘ্রই ফিরছি। আবারও আমন্ত্রণ। 21 রাতে আমরা আলোচনা করছি সংস্কার এবং সংলাপ বিষয়ে। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে নানান ধরনের ষড়যন্ত্র আমরা দেখছি গত 2 মাসের মধ্যে, অনেক ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করলাম, এবং তারই একটা অংশ আবার ডিসি নিয়োগকে কেন্দ্র করে ভারতের গোয়েন্দা সংস্থা 200 কোটি টাকা ঢেলেছে এবং জনপ্রশাসনে আওয়ামী লীগের লোকজন রাখার জন্য বা তাদের পছন্দের লোকজনকে ডিসি পদে নিয়োগ দেওয়ার জন্য এই টাকাগুলো খরচ হয়েছে। এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে আসলে সরকার কতটা সামনের দিকে এগোবে? আমি যদি সরকার পক্ষ থেকে প্রশ্নটা করি। জি, আপনার কথা বলার আগে আমি আসলে কাইয়ুম ভাই একটা কথা বলেছে, এক কথায় যে মনিয়াপা হতাশ। আমি সত্যিকার অর্থে ওই ধরনের হতাশ না যেটা উনি বলেছেন। আমি আসলে অ্যালার্ম দিতে চাচ্ছি যে এটা যদি এই হয়, এই পর্যায়ে যদি যায়, তাহলে জাতি হতাশ হবে, এবং যে জাতির হতাশ হওয়া বা জাতি উৎফুল্ল হওয়ার কথাগুলি কিন্তু আমরা বলতে আসি, কখনো মিলে কখনো মিলে না। তো ব্যক্তি আমার কিছু আসবে যাবে না, সবাই মারা গেলে আমিও মারা যাব, এটা তো একদিন না একদিন যেতেই হবে। তো সেইটা নিয়ে কথা না, চাইলে আমরা এই সরকার এখনও ভালো কিছু করতে পারে, আমরা চাই না। আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি যে ডক্টর ইউনূস কিন্তু আমাদের শেষ একটা জায়গা সম্মানের, সারা বিশ্বে যিনি সম্মানটা নিয়ে এসেছেন, এখানে যদি ওই সম্মানটা থেকে বিদায় আমরা দিতে পারি আমাদের ভালো লাগবে, কারণ উনি আমাদের কৃতি সন্তান। তো উনি যদি বিতর্ক নিয়ে চলে যান তাহলে আমাদের আর কোনো জায়গা থাকলো না। যেটা আমি ছাত্রদের সম্পর্কেও বলেছিলাম, ছাত্ররা হচ্ছে আমাদের শেষ চেতনা, যেটা এতদিন বেচাকিনা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকারের চেতনা বা দেশের সব চেতনা, যখন সিন্ডিকেট চেতনা, যখন আপনার মনে করেন ছাত্র চেতনা হলো লাস্ট চেতনা, এটাও যদি নষ্ট হয়ে যায়, যেটা নষ্ট হয় পায়তারার মধ্যে ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে, এখন ওদের আমাকে হয়তো ভালো লাগবে না, কিন্তু আজ থেকে 2 বছর 5 বছর পরে ওরা বলবে যে আমাদের এই বড় বোন যে কথাটা বলছিল এটাই ঠিক ছিল। তো এই চেতনাটা আমরা নষ্ট করতে চাই না, কারণ ওরাই আমাদের সন্তান। আপনি যে কথাটা বলছেন, আমি এর আগে যেটা বললাম যে লাল ফিতার দৌরাত্ম্য, আমাদের কাছে রাজনীতিবিদরা প্রত্যেকটা মুহূর্তে আপনার জিম্মি হয়ে এই দেশটা, এই 54 বছরের দেশটা চলেছে। এখনও যেটা আপনার ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, 3 দিকে অবস্থান করে। আমরা চাইলে প্রতিবেশী এবং মা বাবা চাইলে চেঞ্জ করা যায় না, কিন্তু আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের তাদের ট্যাকেল দিতে হবে। এই বুদ্ধিমত্তা গত 15.5 বছর কিছুই ছিল না বলে এই বুদ্ধিমত্তার জায়গাটায় এমন একটা জিনিস হয়েছিল যে কেউ বলতে এরকম যে প্রতি 3 জন কথা বললে একজন রয়্যাল লোক থাকে। এই যে এই জায়গাটা, আপনি একটা জিনিস দেখেন 5ই আগস্টের পরে কি চেঞ্জ হয়েছে।
যে আওয়ামী লীগের সভানেত্রী ছিল, যে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী ছিলেন, উনিই শুধু বিদায় নিয়েছেন, চলে গেছেন, পালিয়ে গেছেন। বাকি আওয়ামী লীগরা কিছু এমপি মন্ত্রী পালাতে পেরেছে, যারা দেশের বাইরে ছিল বা যাদের হাতে পাসপোর্ট ছিল বা যারা যে কোনোভাবেই একটা সমঝোতা করে চলে গিয়েছে, কিন্তু বাকিরা কিন্তু দেশেই আছে এবং বহাল তবিয়তে আছে। আপনি জানেন তাদের এক একটা মানুষের, আওয়ামী লীগের ঘর বাড়ি হলো টাকার ভল্ট। আপনার ব্যাংকে যত টাকা না থাকে তাদের বাড়িতে তত টাকা আছে। এই জায়গাটায় তাদের অর্থ আছে, তারা কিন্তু কেউ পালায়ও নাই, তাদের কোনো আপনার প্রায়শ্চিত্ত হয় নাই, তাদেরকে অ্যারেস্ট হয় নাই। যত আওয়ামী লীগের সময় যত ছাত্রদল, যুবদল, বিএনপির নেতা দিয়ে জেলখানা ভরে শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করেছে, এখন আপনার জেলখানা কিন্তু ফাঁকা। জেলখানায় দু একটা দীপমণি ছাড়া আর কেউই নাই। আপনার আওয়ামী লীগের কয়জন, কত জেলা আপনি দেখেন, কয়জন নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে, হয় নাই। এরা কিন্তু বিভিন্নভাবে ঘাপটি মেরে মিশে যাচ্ছে বা মিশে গিয়েছে, কোথাও বিএনপির সাথে, কোথাও অন্য কারোর সাথে, কোথাও আপনার বুদ্ধিজীবীদের সাথে। এই যে পর্যন্ত আইনের অনুশাসন আপনার সম্পূর্ণরূপে চালু না হচ্ছে, যে পর্যন্ত এদের বিচার না হচ্ছে, বিচার হওয়ার আগে এদের একটা জায়গায় যে পর্যন্ত রাখা না হচ্ছে, সেই পর্যন্ত কিন্তু দেশের মঙ্গল হবে না। এই কথাটা অন্তর্বর্তীকালীন সরকারের মানে খুব সিরিয়াসলি বোঝা দরকার। এবং এরাই কিন্তু প্রশাসনে বলেন, যেখানেই বলেন, 15 বছরের প্রশাসন, 15 বছরের মধ্যে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমার মেয়ে একটা টিচার দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ফোন করলাম যে আমার একটা জুনিয়র টিচার বা সিনিয়র ছাত্র দরকার, যে আমাকে একটু সহযোগিতা করবে। আমাকে চেয়ারম্যান বলল, চেয়ারম্যান বিএনপি মনা ছিল, কারণ চেয়ারম্যান তো অনেক দিন তার চাকরিতে যেতে হয়। বলছে যে একটা লেকচারারও নাই আপা, যে সে বিএনপি মনা হবে বা আপনাকে সহযোগিতা। আমার নাম শুনলে তো আওয়ামী মনা কেউ করবে না। তো আপনি বুঝেন যে আমরা কতটা অসহায়, যে শিক্ষক দরকার এখন মার্কা দেখে, মার্কা আমাকে একটা শিক্ষক দিতে পারে না। শেষে আমি বললাম যে আমি কি করব, আমি তো অসহায় মা। তখন সে টিচার কি বললো শুনেন, আমি লাইনটা শেষ করি। সেই চেয়ারম্যান আমাকে বললেন যে আমি নিজেই হেল্প করব, আমি তো আর আপনাকে ফেরত দিতে পারি না। সে একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সে আমাকে, আমার সন্তানকে হেল্প করলো। এই দুঃখ যে একটা শিক্ষার জায়গা পর্যন্ত বেদখল হয়ে গেছে। মানে একজন টিচার দরকার তো পড়ানোর জন্য, তাই মানে পড়ানোর একটা সাবজেক্টের একটা টপিক বোঝানোর জন্য। তাহলে আপনি সেইখানে আমি পাইনি কাউকে। শিক্ষকগুলো নিয়োগ হয়েছে, আমরা ধরে নিতে পারি যে আওয়ামী মনোভাবাপন্ন বা ছাত্রলীগ বা যুবলীগ থেকে যারা আসছে বা বেছে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষকতায়, কিন্তু তারা সাধারণ শিক্ষার থেকে পড়াবে না, অথবা আপনি বিএনপি করেন বিধায় আপনার মেয়েকে পড়াবে না, ওই হেল্পটা পাবে না। এই মানসিকতা দাঁড়িয়ে গেছে, মানসিকতা। এবং নট অনলি, আপনি দেখেন সাচিপের যখন শহীদুদ্দিন চৌধুরী বিএনপির নেতা যখন মায়ের খেলো শাহবাগের মোড়ে, যখন দৌড়ায় সে পিজি হাসপাতালে আপনার লুকাইতে গেল, ওইখানে তার সাচিবের নেতারা ধরে একটা ডাক্তারের হৃৎপিণ্ড কি হওয়া উচিত, সবাই আমার রুগী, সে তো মার খেয়ে দৌড়ে পালাতে গেছে কিংবা তার চিকিৎসাও দরকার, সেখানে তাকে চিকিৎসা দেওয়ার বদলে তাকে দ্বিতীয়বারের মতো আবার মারলো, মানে খুব সিরিয়াস মার দিল। তাহলে আপনার মনে করেন যে কোন জায়গায় তার প্রশাসনকে নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গায় আপনার এই আমলারা 15 বছরের তারা লাগাতার আছে। এখন ওই অনেক সময় জামাত যেমন বলছে না, সফট বিএনপি হলে আমরা কিছু স্যাক্রিফাইস করতে পারি, মানে বিএনপির লোকদেরকে এই টাইমে দিবে না, সফট বিএনপি খুঁজছে, ঠিক তেমনই কিছু সফট আওয়ামী লীগ দিয়ে এখন তারা ওই জায়গাগুলা ফিল আপ করছে। কারণ এমনিতেই তো আপনার 15 বছরের মধ্যে যাদের চাকরি হয়েছে তারা তো ডিসিএসপি হয়ে গেছে। তো সেই জায়গায় আপনার তার উপর যদি বিদেশের যদি যে আমরা অডিও রেকর্ড শুনলাম, সেই অডিও রেকর্ড তো ভয়াবহ মেসেজ দিচ্ছে এই জাতিকে। তো সেইখানে কিন্তু ওই অন্তর্বর্তীকালীন সরকারের 24 ঘন্টার জায়গায় 18 ঘন্টা কাজ করা ছাড়া, শুধু ঘুম আর কয়টা খাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নাই। তাদের কাজ করতে হবে, শুধু কাজ করতেই হবে না, কাজটাকে বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণরূপে মানে কাজ করতে হবে, সম্পূর্ণরূপে। আপনার যাকে এতে অ্যারেস্ট করতে হয় অ্যারেস্ট করতে হবে, যাকে বিচার করতে হয় তড়িৎ গতিতে বিচার করতে হবে, এবং যাকে অবসর দিতে হবে তাকে অবসর দিতে হবে, এর কোনো বিকল্প হতে পারে না। হাসান কাউম, প্রশাসন রদবদল তো চলছেই, কোথাও কোথাও কম, কাউকে চাকরিচ্যুত করা হচ্ছে। এখন আমি ধরে দিলাম যে জনপ্রশাসনে বা মাঠ পর্যায়ে প্রশাসনিক লেভেলে পুলিশ সহ কাজ করছে হয়তো 2 লাখ 3 লাখ 15 লাখের মধ্যে প্রশাসনিক পর্যায়ে। এখন এই আমরা চাই যে আমূল সংস্কারটি হোক,
কিন্তু সবাইকে কি আসলে চেঞ্জ করা সম্ভব? আমি নিজে আসলে বুঝতে পারছি না যে জটিলতাগুলো কিভাবে কাটানো সম্ভব। আপনার উত্তরটা কি? না, এটা নিশ্চয়ই যে আসলে অসম্ভব একটা জটিল পরিস্থিতি। এটা খুব সহজে ধরেন এটা সমাধান আছে এরকম না, কিন্তু আমার যেটা মনে হয় আপনার 15 বছর 20 বছরের মধ্যে আমরা ধরি যে আমাদের সমস্ত কিছু দলীয়করণ করা হয়েছে। এইটার দুইটা জায়গা থেকে আসলে দলীয়করণকৃত লোকজন দুইভাবে কাজ করে। একটা হচ্ছে যে দলীয় কারণে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তাকে যদি আপনি মেসেজটা দিতে পারেন যে এনাফ, দলীয় কারণে যেই ধরনের কর্মকাণ্ড আপনি এর আগে পরিচালনা করেছেন সেই রকমের মনোবৃত্তি নিয়ে যদি আপনি কাজ করেন, আপনাকে আসলে আমরা কিন্তু ছাড় দিতে পারবো না। আপনি এইখানে পেশাদার মানুষ হিসাবে আপনার উপর রাষ্ট্র কিংবা সরকার যে দায়িত্ব অর্পণ করে, আপনাকে সেই কাজটা করতে হবে। এইটা করার জন্য যেটা লাগবে সব লোককে আপনার বদলায় ফেলতে হবে না। আমাদের স্ট্রাকচার যেরকম সেটার হচ্ছে আপনি শীর্ষস্থানে, এগুলি সবগুলি প্রতিষ্ঠান হচ্ছে পিরামিড আকারের। পুলিশ বলেন, আমলাতন্ত্র বলেন, জুডিশিয়ারি বলেন, সব পিরামিড আকারে। কারণ ব্রিটিশকে এটা চালাইতে হচ্ছে ওইরকম কয়েকজন মানুষকে দিয়ে। এখনও রাষ্ট্র কয়েকজন মানুষ মিলে চালায়। তার মানে আপনার শীর্ষ পর্যায়ে এমন মানুষদেরকে আপনার বসাতে হবে যিনি আসলে এই কাজটা করার মতো মানসিকভাবে প্রস্তুত, নৈতিকভাবে প্রস্তুত। ঠিক আছে, টপ লেভেলে যারা রয়েছেন তারা সব টপ লেভেলে যদি আপনি এটা আনতে পারেন। কিন্তু ডিসি পদটা তো একেবারে টপ লেভেল না, এটাও তো মাঠ পর্যায়ে। ডিসি লেভেল, এখানে যে ষড়যন্ত্র চললো, ডিসির পদ হচ্ছে জেলা পর্যায়ের শীর্ষ পদ, জেলা পর্যায়ের শীর্ষ। ঠিক আছে, জেলা পর্যায়ের শীর্ষ। আপনার ডিসি, ওসি এবং সেক্রেটারি, এই হচ্ছে বাংলাদেশ। এবং নির্বাচনে তারাই প্রভাব ফেলে সবকিছুতে। কিন্তু এই যে 52 জনের কথা আমরা শুনছি, আমরা জানি না সত্যতা বা মিথ্যা সম্পর্কে আমরা জানি না, বা গুজব, কিন্তু এটা তো একেবারে অস্বাভাবিকও নয় যে ষড়যন্ত্র একেবারে এক চলছে, যে টাকা বোঝা যায় তাদের গভর্নমেন্ট যেরকম অদল বদল করতে বাধ্য হচ্ছে, তাতেই তো বোঝা যাচ্ছে যে এই সমস্ত অভিযোগের মধ্যে কিছু পরিমাণে সত্যতা আছে। না হয় প্রথমে আপনি দিলেন, তারপরে আবার আপনি তড়িঘড়ি বাতিল করলেন, আবার দিলেন, তার মানে তো আপনার এটা পরিষ্কার যে আপনি ওইখানে আপনার কাছে খুব ক্লিয়ার কোনো পিকচার আপনার নাই, বা যেগুলি ঘটতেছিল সেগুলি আসলে আপনার ডিজায়ার অনুযায়ী ঘটছে না, অন্য কিছু হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই প্রায়োরিটিটা ঠিক করা দরকার, যে আপনার নীতি ঠিক করা দরকার। আপনার এই অভিজ্ঞ মানুষদের এই অভিজ্ঞতাটা এমন হওয়া দরকার যে আসলে উনি আন্তরিকভাবে এটা চান কিনা। আপনি শীর্ষ পর্যায়ে, উপদেষ্টা পর্যায়ে যাকে আনছেন, তাকে নিয়ে পর্যন্ত যদি অভিযোগ থাকে যে আপনি মতাদর্শিকভাবে এই ফেসিজমের পক্ষের একজন মানুষ, তাকে যদি আপনি উপদেষ্টা পদে নিয়ে আসেন, তাইলে আপনি আশা করতে পারেন না যে তাকে দিয়ে আপনি এটাকে আসলে শুধরাতে পারবেন। এবং নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে একটি প্রশ্ন করি গোয়েন্দা ব্যর্থতা কিংবা সফলতা সম্পর্কে। সেটি হচ্ছে যে এই ধরনের যতগুলো নিউজ আমরা জানতে পারছি সবই কোনো না কোনো গণমাধ্যমের মারফত। তাহলে গোয়েন্দা সংস্থা যেগুলো রয়েছে বা তারা এইগুলো যারা নিয়ন্ত্রণ করছে, তারা এখনো কেন ব্যর্থতা পরিচয় দিচ্ছে? তারা কেন আগাম এই ধরনের তথ্য সরকারের সামনে দিতে পারছে না? গোয়েন্দারাই যে আপনার সরকারের লোকে, এটা বুঝবো কিভাবে? ওই যে বললাম যে আগে সরকারের সাথে যে গোয়েন্দারা ছিল, এটা গোয়েন্দারা যে দেয় নাই তা না, তারা কিন্তু দিয়েছে, তারা দিয়েছে, কিন্তু গোয়েন্দারদেরও তো গোয়েন্দা আছে। আচ্ছা, তো গোয়েন্দাদের গোয়েন্দা এখন আপনার বিজ্ঞান যতটা মানে ডেভেলপ, সেইখানে যে কোনো জিনিস, যেমন ধরেন এই যে কালকে যে অডিওটা শুনলাম, সেটা আপনার এটা যে নর্মাল গোয়েন্দাদের কাজ করা না, এটাও তো বোঝা যায়। কিংবা আমরা যখন শেখ হাসিনা চলে গেলেন, তারও অনেকগুলো রেকর্ড আমরা শুনলাম। কিংবা যারা গোয়েন্দা তাদেরও কিন্তু অনেকগুলো রেকর্ড বের হয়েছিল, যেটা ওই যে জিয়া, মেজর জেনারেল জিয়া, তারও অনেকগুলো আমরা শুনেছি। তো সেই জন্য আমরা বলতে চাই যে আপনার এই গোয়েন্দারা যদি নিরপেক্ষ কাজ করতো, তাহলে দেশের আজকে এই অবস্থাটা হতো না। গোয়েন্দারা নিজেরাই অনিরপেক্ষ এবং কোনো বিশেষ সরকারকে তারা যতটুক সম্ভব তারা সাধ্য অনুযায়ী কাজ করেছে, কিন্তু এখনও তারা কাজ করছে। ওই চেইনটা দুই একজন নিয়ে তো আসলে চুলচারা হিসাব করা চলে না। আমি এইটুকু বলবো যে যারা পাশের দেশের যারা এখনও তারা, আমি যদি ডিসি নিয়োগের ক্ষেত্রে এই কথাটা যদি কিছুটা হলেও সত্যি হয়, তাহলে এটা আমাদের জন্য ভয়াবহ একটা ব্যাপার। কারণ আমি মনে করি আমাদের রাষ্ট্রের গোয়েন্দার উপরেও কোনো ভিন রাষ্ট্রের গোয়েন্দা থাকতে পারে,
তাদের মাধ্যমে অনেক কিছু প্রকাশ হতে পারে। কারণ আমরা এই প্যাগাসাসের মতো মেশিনগুলো এত বেশি আসছে, এটা যে বেসরকারিভাবে আরও আসে নাই তার তো কোনো নিশ্চয়তা নাই। কারণ তখন যে জিনিসগুলো অনেক কিছুই ব্যাহত হয়ে গেছে, এই জিনিসগুলো তো অনেকটা ব্যাহত হয়ে গেছে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে রাষ্ট্রের 2 দিন পরে এমন হবে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারেরও অনেক কিছু হয়তো শুনবো, আমরা শুনতে চাই না, কিন্তু তারপরেও এই যেভাবে কাদা ছোড়াছুড়ি, এটাকে আমি বলবো রাষ্ট্রের অনেক প্রয়োজনে অনেক কথা বলতে হয় যেটা বাইরে প্রকাশ হওয়া ঠিক না, কিন্তু সেটাও হচ্ছে, যেটা প্রকাশ হওয়া উচিত সেটা যখন হওয়া উচিত তখন হচ্ছে না, তারপরে বা আগে হচ্ছে। তো সেই জায়গাগুলায় আমরা বলতে চাই যে এখনও রাষ্ট্রের সেনাবাহিনী, যেমন ধরেন সেনাবাহিনী প্রথম যখন আন্দোলন ছেলেরা করলো, তখন সেনাবাহিনী কিন্তু প্রথম 2 দিন আমরা যেভাবে সাপোর্ট পাওয়ার কথা ছিল সেইভাবে পাইনি। হতে পারে জাতিসংঘ বলার পরে, হতে পারে নিচের লেভেলে নিচের লেভেলে সেনাবাহিনী না, ওদের মধ্যে আমরা কিন্তু এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে বা এই অডিও থেকেই আমরা অনেক কিছু জানি, শুনি, কোন কতটা সত্য জানি না, হয়তো বা তাদের নিচের স্তরের অফিসারদের জন্য হতে পারে যে তাদের আমরা চাপে হতে পারে, আমরা সহযোগিতা পেয়েছি, আমরা অস্বীকার করছি না, রাষ্ট্র সহযোগিতা পেয়েছে বলেই 5 তারিখে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, এটাও সত্যি, তাদের সহযোগিতা পেয়েছি। কিন্তু তাদের মধ্যেও যেটা শুনি যে গ্রুপিং আছে, সেই গ্রুপিংয়ের জন্য জনগণই তো বলির পাঠা হচ্ছে, বলির পাঠা তো তারা শুধু হচ্ছে না। তো সেই জায়গাটায় যদি আমাদের মধ্যে যদি দেশপ্রেমটা যদি চাঙ্গা করা না যায়, আমাদের মাইন্ডসেটে যদি দেশপ্রেমটাকে যদি গুরুত্ব দেওয়া না যায়, তাহলে ওই যে টাকাগুলো সিঙ্গাপুরে অথবা থাইল্যান্ডেই চলে যাবে, ডলার আকারে চলে যাবে, আর বাংলাদেশ ডলারের ক্রাইসিসে ভুগবে। এটাই হতে পারে আমাদের ভবিতব্য। আমরা একটু আবারও মূল আলোচনায় ফিরে আসি। আমি সংস্কার নিয়ে প্রশ্ন রাখতে চাই হাসান কাইয়ুম, কোন জায়গাগুলোতে প্রাধান্য দেওয়া উচিত এবং আপনার কি মনে হয় যে 6টি কমিশন করা হয়েছে এবং আরও যে কটি কমিশন করা হবে, সেটি আপনাদের যে দাবি বা গণমানুষের যে দাবি, যে মূল যে সংস্কার জায়গাগুলো, সেটি আপনার কাছ থেকে যদি জানতে চাই যে কোন জায়গাতে সংস্কার হাতটি দেওয়া উচিত এবং প্রাধান্য দেওয়া উচিত, পাশাপাশি রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসবে, দলগুলো মানে রাজনৈতিক প্রতিষ্ঠান যখন ক্ষমতায় আসবে, মানুষের মধ্যে একটা সন্দেহ আছে যে তারা বোধহয় কোনো সংস্কার কাজ করবে না, এটির পক্ষে আপনার অবস্থান কিনা? না, আমি প্রথমত মনে করি যে মানুষের যে ধারণা, এটা একটা অভিজ্ঞতার কারণে হয়। নিজে নিজে কোনো ধারণা তো সে তৈরি করে না, সে তৈরি করে হচ্ছে যে অতীতে এই রাজনৈতিক দলগুলি যারা যারা ক্ষমতায় ছিলেন তারা আসলে জনগণের সাথে যে সমস্ত কমিটমেন্ট করেছেন সেগুলি পূরণ করে কি করে না, সেই জায়গা থেকেই তাদের এই ধারণাগুলি হয়। তো সেদিক থেকে তাদের এই অভিজ্ঞতার মূল্য আছে, এটাকে বাতিল করার কোনো জায়গা নেই। আমরা সংস্কারের যে জায়গাগুলিকে আসলে প্রাধান্য দিতে চাই, আমরা দিতে চাই হচ্ছে, আমরা বলতে চাই যে সমাজের মধ্যেই 53 বছরের অভিজ্ঞতায় তার অনেকগুলো জায়গা সম্পর্কে মানুষের একটা ধারণা তৈরি হয়েছে, কোথায় কোথায় আসলে সে সবচেয়ে বেশি বঞ্চিত বোধ করে, সে নির্বাচনের মধ্যে আসলে ভোটাধিকার পায় না। এইটা নিয়ে কারো মধ্যে কোনো ধরনের, আজকে যদি আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন সেও বলবে যে একটা ভালো নির্বাচন ব্যবস্থা দরকার, কারণ এখন তার নির্বাচন লাগবে। ততদিন পর্যন্ত সে নির্বাচনের পক্ষে ছিল না যতদিন সে ক্ষমতায় ছিল। তার মানে এটা হচ্ছে এমন একটা জায়গা যে সেক্টর নিয়ে আপনার তর্ক হবে না। বিচার বিভাগ, আপনি যদি এটাকে বলেন যে যেই পরিমাণে দলীয়করণ করা হচ্ছে, আমরা শুনেছি, আপনি বলেছেন, আমার প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়ের জন্য আমরা আশা করছি যে এর বেশি থাকবে না, সেটা 1.5 বছর 2 বছর, আমি যদি সর্বোচ্চ ধরি, সেই জায়গা থেকে কোন জায়গাগুলোতে আমরা এইটাই বলি, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে কম মানে তর্ক হবে না, সমাজের মধ্যে এগুলি নিয়ে তর্ক তৈরি হবে না, ভিন্নমত তৈরি হবে না, বিভাজন তৈরি হবে না। এইরকম জায়গাগুলি কি, এটা বের করার জন্য খুব সহজ, যে আপনি রাজনৈতিক দলগুলির সাথে আপনি তাকে বলেন যে আপনাদের দাবিটার একটা, আপনারা কয়টা জায়গায় সংস্কার চান দেন, সবগুলো রাজনৈতিক দল কাছ থেকে যদি আপনি এটা নেন, জনগণের বিভিন্ন অংশের কাছ থেকে যদি নেন, আপনি কমন জায়গা পাবেন যে সবাই বলবে যে এইটা ধরেন আমার 100টা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, কিন্তু আপনি 5টা পাবেন যেটা বিএনপিও বলবে যে হাসনাত কাইমের 100টার সাথে আমি নাই, 95টার সাথে নাই, কিন্তু এই 5টার সাথে আমরা আছি। আমরা বলি যে আমাদের জায়গাটা হচ্ছে এরকম যে গভর্নমেন্টকে 5টাই করতে দেন, মিনিমাম হোক, কিন্তু তাকে সংস্কার করে এটা দেখাইতে হবে যে সে সংস্কারটা করছে, এবং বাকিদেরকে বাকি যে জায়গাটা থাকবে, আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে এটা পরীক্ষার জন্য আমরা আবারও সুযোগ দিই
যে আপনারা আসলে এরপরে এইগুলি থেকে আসলে কিভাবে সমাধান কতটা করেন, এটার ভেতর দিয়ে জনগণের কাছে আপনারা পরীক্ষিত হয়ে আসতে পারেন, এই সংস্কৃতি থেকে বেরোতে পারেন, যে জনগণের কথা আপনারা রাখেন না, সেই জায়গাটা থেকে বেরোনোর একটা সুযোগ নিতে পারেন। আপনার যদি ধরেন কেবলমাত্র একটা সংস্কার হয় বাংলাদেশে, যে আগামীতে নির্বাচন না করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বা ক্ষমতা ধরে রাখতে পারবে না, নির্বাচনের ভেতর দিয়ে যদি জনগণ তাকে সরায় দেয়, তাইলে তাকে আসলে ক্ষমতা থেকে সরে যেতে হবে। তাইলে এই রাজনৈতিক দলগুলি প্রথমত জনগণের আকাঙ্ক্ষাকে কোনো না কোনোভাবে মূল্যায়ন করতে বাধ্য হবে। এরকম কতগুলো জায়গা আছে। তো সেই জায়গাগুলি হচ্ছে রাষ্ট্রের ফাংশনাল জায়গা। আমি ইডিওলজিক্যাল তর্কটাকে এই জন্য মনে করি সেকেন্ডারি। আপনি ফাংশনাল যে জায়গা নিয়ে আমাদের ভোগান্তি আছে, এটার কমন মিনিমামটা বের করলে আমরা আসলে এই সরকার 18 মাসের মধ্যে এটা করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। মনি, আমি যদি একটু আপনাদের ঘরের কথা নিয়ে আসি, ঘরের কথা বলছি, স্থায়ী কমিটির বৈঠক হয়েছে মঙ্গলবার রাতে, এবং সেই জায়গা থেকে এরকম আমরা, এটা গণমাধ্যমে এসেছে, ওপেন সিক্রেট এখন, যে আপনাদের একটি ধারণা বা একটা শঙ্কার জায়গা রয়েছে যে রাজনীতিকরণের দিকে যাচ্ছে। আমি যদি সরাসরি অনইভেনের প্রশ্নটা নিয়ে আসি, তো এই আশঙ্কা কেন? বলেন না যে সকালের সূর্য দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। দেখেন 1/11 তো আমরা আসলে আমাদের উপর দিয়ে গিয়েছে, আমরা ওইটাতে দেখেছি। সেম জিনিসটার যখন পুনরাবৃত্তি হয় তখন কিন্তু মনে হয় না যে বর্ষার দিনে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তো এটা যখন বৃষ্টি হবে এটা মেনে নিব, এটাই স্বাভাবিক, বা আমরা বলবো বর্ষাকাল। তো এখন আপনার সিঁদুরে মেঘ দেখলে ঘর পুরা গরু পালায়, কি অবস্থা। এটাও ঠিক বলেছেন, এটাও ঠিক বলেছেন। তবে সিঁদুরে মেঘ দেখলে এটা বোধহয় এখন আর প্রযোজ্য না, এই কারণে যে ঘটনাগুলো কিন্তু রিপিটেড। আপনার যেমন ধরেন কেউ বলেছেন এক জালিমকে সরিয়ে আরেক জালিমকে নিয়ে আসবো, ছাত্ররাও বলেছেন। তারপরে দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ভিসি নিয়োগের ক্ষেত্রে আমরা প্রথম যখন দেখলাম তখন বলল, দেখেন বিএনপি একটা বড় দল, নো ডাউট, এখানে কাইম ভাই আছে, উনিও বলবেন। বিএনপি এর আগে অনেকবার শাসন করেছে। বিএনপির ছেলেরা যখন জিয়াউর রহমানের সময় যে ছাত্র রাজনীতি করেছে, সে এখন বর্ষিয়ান বা সে এখন অবসরপ্রাপ্ত, তার পরের ব্যাচ। তো বিএনপির ডিসিএসপি ভিসি এরা বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন অবাক করার মতো কাণ্ড দেখি আমরা, যে বিএনপি বাদ দিয়ে ছোট সংগঠনের কেউ হয়ে গেছে, আমরা সেটার জন্য না করি না। কিন্তু আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, তাহলে 100 জনের মধ্যে যেখানে 51 জন, সেটাকেই কিন্তু আপনি প্রাধান্যর কথা বলবেন। তো আমাদের যদি লোকবল বেশি থাকে, বেশি জায়গায় বেশি চায়, তাই সে কোনোটা চায়, এখানে কিছুই পাচ্ছে না। এটা তো লাইক আমি এরকম শুনেছি যে যতগুলো ডিসি হয়েছে, প্রায় ধরেন 8-10টা জেলা ছাড়া প্রায় সবগুলাই নতুন ডিসি আসছে। 5টা ডিসি বিএনপির ছাত্রদল করা ছেলে মেয়ে পেয়েছে, আর বাকি সবই অন্য জায়গা থেকে এসেছে। তো এখন আমি আলহামদুলিল্লাহ, যে কোনো কিছু না পেলেও আমি আলহামদুলিল্লাহ বলবো, আমি মুসলিম। বাট এটাও তো সত্যি, যদি আপনি ওই রেশিও ধরেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর হাসনাত কাইয়ুম ভাইয়ের দল এক সমান না। তো ওনার দলে যদি আমি 10টা দেখি, 15টা দেখি, আর বিএনপির যদি আমি 2টা দেখি, তখন কিন্তু আমি স্বাভাবিকভাবেই বলবো। আমি আর অন্য কাউকে বললাম না, এখানে যেহেতু আমরা 2 জন টকশো করছি, আমি ওনাকে দিয়েই তুললাম। তো এই জিনিসগুলো আমরা যখন দেখছি, এবং অদৃশ্য কিছু শক্তি বোঝা যায়, বলা যায় না, কারণ আমি তো প্রমাণটা পুরাপুরি পাইনি, কিন্তু 1/11 পদধ্বনির মতোই যখন দেখি যে বিএনপি যেখানে সেখানেই 20টা 50টা প্রশ্নের অবতারণা করছে এবং না দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, এবং ফাইনালি গিয়ে দেখা গেল দেয় নাই, তখন কিন্তু আমি বলতেই পারি আওয়ামী লীগও নাই, বিএনপির কেউ যদি না থাকে, তাহলে আপনি কাকে দিয়ে রাষ্ট্র সাজাবেন? আপনার রাষ্ট্র তো কেউ নাই, ওরকম কেউ নাই। আমি যদি ধরি যে জামাত ইসলামী, তাদের কয়জন মানুষ আছে? আমি যদি ধরি তার চেয়ে বাম সংগঠনগুলো, তাদের কয়জন আছে? আমি যদি ধরি আরো ইসলামিক, ধরেন হেফাজত, এরা তো ওরকম দলও না, তাদের লোক আছে, কিন্তু তাদের লোক তো জায়গায় বসিবার জন্য যোগ্য নয়। প্রভাবও কিন্তু আছে, হ্যাঁ, ওরকম দল না হলেও প্রভাব কিন্তু প্রভাব আছে। আমি ওই জন্যই বলছি, আমি আপনার প্রমাণ দিতে পারলাম কিনা জানি না, ওই জন্যই বলছি 1/11 যে আমরা শেষ করব। হাসনাত কাইয়ুম, আপনার শেষ মন্তব্য আমরা নিয়ে শেষ করতে চাই। যে সংলাপ অনুষ্ঠিত যাচ্ছে এবং সংস্কার জায়গাটিতে কি করা উচিত, সরকারকে কতটা গুরুত্ব রাজনৈতিক দলগুলোকে মানে প্রাধান্য দিয়ে সংস্কারের কাজে
কাজে তারা কতটুকু এগোতে পারবে, আপনার আশাবাদের জায়গা? আমি মনে করি যে রাজনৈতিক দলগুলি সরকারকে আসলে সংস্কারের জায়গায় সহায়তা করার জন্য সার্বিকভাবে প্রস্তুত। তো সেই ক্ষেত্রে সরকারের এই সুযোগটা নেওয়া উচিত, এটা জাতির স্বার্থে নেওয়া উচিত, দেশের স্বার্থে নেওয়া উচিত। কারণ এত বড় ত্যাগের পরে যদি আসলে আমরা যেই কারণে আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, সে এত বড় ত্যাগের পরে যদি আমরা সেটা অর্জন করতে না পারি, তাহলে আসলে জাতির সামনে আমাদের আসলে কোনোভাবেই দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকবে না, আমরা কলঙ্কিত হব। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই সরকারের আসলে ব্যর্থ হওয়ার কোনো অবস্থা নাই, অধিকার নাই। আমাদেরও আসলে তাদেরকে সহায়তা না করার সুযোগটাও দেওয়া ঠিক হবে না বা নেওয়াও ঠিক হবে না। অনেক ধন্যবাদ হাসনাত কায়ুম আপনাকে, ধন্যবাদ নিলুফার চৌধুরী মনি আপনাকে। দর্শক, শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমরা যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন কিছুতেই ভেঙে ফেলতে দেওয়া যাবে না। শুধু আমরা এটুকু বুঝি, বাদ বাকি দায়িত্ব সরকার এবং রাজনৈতিক দলের। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।